আমাদের শোনা যাচ্ছে পিছনে, যেহেতু আমাদের আজকে বিদ্যুৎ বিভ্রাট ত্বরান্বিত ঘটনা, আপনারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আর রোজার দিন ভয়েস বেশি লাউডা করা যাবে না। তো আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, অন্যান্য উপস্থিতি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা ডেঙ্গু শব্দটা শুনি নাই এমন মনে হয় এখন কেউ নাই। ডেঙ্গুটা আমাদের মন মগজে এমনভাবে জায়গা করে নিছে। ডেঙ্গু জ্বর যেমন কিছুদিন আগে আমরা ফেস করলাম করোনা ভাইরাস, তাই না? ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া, এই কাজগুলো নিয়ে, এই শব্দগুলো নিয়ে আমরা মোটামুটি সবাই পরিচিত। এইগুলো নিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি যাতে আমাদের দেশ, জনগণ নিরাপদ থাকে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে আমরা সারা দেশে, শুধুমাত্র মেলান্দহ উপজেলা নয়, সারা দেশেই আমাদের উপজেলা পর্যায়ে এবং উপজেলা হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠানে আমরা এই ডেঙ্গু নিয়ে আলোচনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা পরিচালনা করব। আমরা আজকে ডেঙ্গু নিয়ে একটু আমরা সবাই জানি, তারপর আমি একজন ডাক্তার হিসেবে আমি আপনাদেরকে একটু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে প্রচলিত কিছু কুসংস্কার থাকে বা ভ্রান্ত ধারণা থাকে, যেগুলো আমরা অনেক সময় জানি বা আমরা জেনেও ওইটা না মেনে ভুলটা মেনে চলি, এই দু একটা পয়েন্ট আমি আপনার সাথে আলোচনা করব। আমরা জানি ডেঙ্গু একটা জ্বরের নাম। এটা একটা ভাইরাস বাহিত জ্বর। ডেঙ্গি ভাইরাস নামে একটা ভাইরাস আছে, সেই ভাইরাস দিয়ে এই জ্বরটা হয়। এটা ছড়াই হচ্ছে একটা বিশেষ প্রজাতির মশা, তার নাম হচ্ছে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। দুইটা মশা ভাইরাস বহন করে। তার মধ্যে মজার বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে স্ত্রী মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু ভাইরাস ছড়ায়, কিন্তু পুরুষ মশা সাধারণত কামড়ায় না। এই স্ত্রী মশা এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস মশাটা যখন সে ডিম ধারণ করে, তার পেটে যখন ডিম থাকে সেই সময়ে সাধারণত সে কামড়ায়। যখন তার ডিম না থাকে ওই সময় সে সাধারণত কামড়ায় না। শীতকাল এবং গরমকাল, এই এডিস মশাটা সাধারণত 15 থেকে 40 দিন তার আয়ুষ্কাল। 15 থেকে 40 দিন তার জীবনকাল। এই জীবনকালের মধ্যে সে 4 থেকে 6 বার পর্যন্ত একটা মানুষকে কামড়াইতে পারে। সর্বোচ্চ 4 থেকে 6 বার, কারণ বাঁচে তো বেশি দিন না। আর হচ্ছে যে আমরা মনে করি যে ডেঙ্গু আসলে ক্ষতি করবে না, আমরা অনেক কিছু মানি না অনেক সময়, সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, তো ডেঙ্গু জন্মস্থানটা কোথায় এবং সে কখন কামড়ায়? আমরা যে আগে জানতাম যে ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আমাদের যে এখন নগর জীবন, আমাদের যে নগরায়ন, আমাদের শিল্পায়ন, দেখুন তো আমরা যারা গ্রামে বসবাস করি, এখন কিন্তু বেশিরভাগ এলাকায় আমাদের বিদ্যুৎবিহীন এলাকা কিন্তু খুব কম। আমাদের সবাই কিন্তু, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমাদের সবাই টিভি আছে, ডিশ আছে, মোবাইল আছে, আমরা কিন্তু 10টা 11টা 12টা পর্যন্ত রাত জাগি। এবং আমাদের যে বর্তমানে যে লাইটের সিস্টেমটা, আমাদের সবার ঘরে এখন এলইডি লাইট, টিউব লাইট আছে, তো সেই দিন এবং রাত একই রকম মনে হয়, ঠিক আছে? তো রাতের বেলা কিন্তু আমাদের অনেক আলো। তো এখন যে দিনের বেলায় শুধুমাত্র কামড়ায়, এই ধারণাটা এখন আর নাই। এখন আমাদের এডিস মশা কিন্তু রাতের বেলাও কামড়ায়, কারণ ওই আলোতে আপনি অন্ধকার করে শুয়ে থাকলে হয়তো কামড়াবে না, কিন্তু আলো থাকলে সে আপনাকে কামড়াবে। আর একটা হচ্ছে যে এডিস মশার জন্মস্থানটা কোথায়, সে কোথায় কীভাবে জন্ম নেয়? আমাদের আশপাশে যেসব জায়গায় কোনো পানি আটকে থাকে, স্থির পানি, যেখানে প্রবাহমান পানি না, স্থির পানিতে এই মশাগুলো ডিম পারে এবং সেখানে তার বংশবিস্তার হয়। তাহলে স্থির পানিগুলো কোথায়? আমরা আমাদের ঘর থেকে শুরু করি। আমাদের ঘরে এখন আমরা অনেকেই কিন্তু গাছ পছন্দ করি। আমরা অনেক রকম ইনডোর প্ল্যান্ট কিন্তু গাছে আমাদের ঘরে কিন্তু রাখি, আমাদের বেডরুমের সামনে রাখি, আমাদের অফিসে রাখি, আমাদের বেডরুমে রাখি, অনেকে আমরা গাছগুলো সাজিয়ে রাখি, তাই না? ইনডোর প্ল্যান্টে কিন্তু পানি প্রয়োজন হয়, সেই পানিতে কিন্তু আমার এডিস মশা জন্ম নিতে পারে। আমরা অনেকে ছাদ বাগান করি, ছাদ বাগান আমাদের গাছের টবগুলো ব্যবহার করি, অনেকভাবে আমরা যে গাছের যত্ন করি, কিন্তু সেখানে পানি আটকে থাকে। সেই পানি আটকে থাকলে কিন্তু সেই স্থির পানিতে কিন্তু এই আমাদের এডিস মশার জন্ম হয়। এছাড়াও আমরা দই খাই, আমরা বিভিন্ন প্রোগ্রামে যে আমাদের করি, খাবার দাবার যে বাটিগুলো আছে, প্লাস্টিকের বক্সগুলো আছে, আমরা ডাব খাই, ডাবের খোসা, নারিকেলের খোসা, নারিকেলের মালা যেগুলো আমরা বলি। তারপরে আমাদের প্রত্যেকটা টায়ার, বোতল, প্লাস্টিক, এমন যে কোনো জিনিস, বস্তু যার মধ্যে আমরা পানিটা
স্থির থাকবে, 5 থেকে 7 দিন স্থির থাকবে বা পানিটা পরিবর্তন হবে না, সেই ধরনের পানিতেই এডিস মশা ডিম পারবে এবং আমাদের এই সালে তার তার বংশবৃদ্ধি হবে। এই জন্য আমাদের স্বাস্থ্য বিভাগে একটা স্লোগান ছিল যে 3 দিনে 1 দিন টবের পানি ফেলে দিন। আমাদের স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু নিয়ন্ত্রণের একটা স্লোগান ছিল যে 3 দিনে 1 দিন টবের পানি ফেলে দেবেন। প্রতি 3 দিন পর পর যদি আপনি আপনার টবের পানিটা ফেলে দেন বা ইনডোর প্ল্যান্টের পানিটা পরিবর্তন করেন, তাহলে যদি কোনো কারণে আপনার মশা ডিম পেরেও থাকে, সেই আপনার ডিমটা কিন্তু লার্ভাটা নষ্ট হয়ে যাবে, সে আর সেখানে তার জীবনচক্রের পুরোটা সাইকেল সে সম্পন্ন করতে পারবে না, ফলে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন আমাদের ডেঙ্গু আক্রান্ত হলে আমাদের কী কী লক্ষণ দেখা দিবে, আমরা কিভাবে চিনতে পারবো যে আসলে আমার ডেঙ্গু হয়েছে কিনা। আমরা জানি যে জ্বর হচ্ছে একটা লক্ষণ, রোগের লক্ষণ, কারণ জ্বর বিভিন্ন কারণেই হয়। যেমন আমাদের ম্যালেরিয়া হলে জ্বর হয়, আমাদের টাইফয়েড হলে জ্বর হয়, আমাদের প্রস্রাব ইনফেকশন হলে জ্বর হয়, আমাদের জন্ডিস হলে জ্বর হয়, যক্ষা হলে জ্বর হয়, ক্যান্সার হলে জ্বর হয়, অ্যাপেন্ডিসাইটিস হলে জ্বর হয়, পিত্ত পাথর হলে জ্বর হয়। জ্বরের নানাবিধ কারণ আছে। তা আবার অন্য যে কোনো ভাইরাস আক্রমণ হলেও আমাদের জ্বর হয়। তাহলে জ্বর হচ্ছে একটা লক্ষণ। সেই লক্ষণ দেখে আমরা আগাবো যে এটা কি আসলে আমার অন্য ভাইরাসের জ্বর, নাকি ডেঙ্গু জ্বর, না চিকুনগুনিয়া, না কোভিড, না অন্য কিছু। ডেঙ্গু জ্বরের মশা কামড়ানোর 3 থেকে 14 দিন পর, 3 থেকে 14 দিনের মধ্যে আমাদের সেই লক্ষণটা প্রকাশিত হবে। এটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। একটা মশা আপনাকে আজকে কামড়াইলো, সাথে সাথে আপনার কিন্তু জ্বর হবে না। আপনাকে 3 দিন হতে পারে, 5 দিন পরে হতে পারে, সর্বোচ্চ 14 দিন পরে আপনার এই ডেঙ্গু জ্বরে আপনি আক্রান্ত হতে পারেন, অথবা আপনার মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রকাশিত হতে পারে। তাহলে আমরা সাধারণত কি প্রথম 3 দিন আমরা এই লক্ষণটাকে 3 ভাগে ভাগ করি। প্রথম 3 দিন, তারপর 3 থেকে 6 দিন এবং সপ্তম থেকে 14 দিন, এইটা হচ্ছে ডেঙ্গু আমরা জ্বরটাকে ভাগ করি। আমাদের জ্বরের মাত্রাটা হবে অনেক বেশি, 102, 3, 4, 5 পর্যন্ত আমাদের রেকর্ড করা আছে, ইভেন 106 পর্যন্ত হতে পারে। আমরা অনেকেই শরীর জ্বর একটু ম্যাজ লাগলে মনে করি আমার জ্বর আসছে, কিন্তু আমাদের থার্মোমিটার যদি 98 ডিগ্রি ফারেনহাইট ক্রস না করে, মিনিমাম 100 ডিগ্রি হলে আমরা সেটাকে জ্বর বলে অভিহিত করি। 98.4 হচ্ছে আমাদের নর্মাল বডি টেম্পারেচার। 100 না হলে সেটা আমরাকে জ্বর বলে মেডিকেলের ভাষায় আখ্যায়িত করি না। তাহলে সেটা আমার 102 থেকে 5 এমনকি 6 পর্যন্ত হতে পারে। আমার সারা শরীরে ব্যথা হবে, আমার যে মাংসপেশির ব্যথা হবে, আমার জয়েন্ট, প্রতিটা জয়েন্ট, আমার ছোট ছোট জয়েন্ট, বড় বড় জয়েন্ট, আমাদের যে হাতের পা, সারা শরীরে যত জয়েন্ট আছে সবগুলো জয়েন্টে ব্যথা হবে, তীব্র ব্যথা হবে। এবং এটাকে বলা হয় যে ব্রেক বোন ফিভার। ব্রেক বোন মানে হাড্ডি ভেঙে ফেলে। যদি আপনার শরীরে একটা হাড্ডি কেউ ভেঙে ফেলে বা ভেঙে যায়, আপনার যেমন অনুভূতি হবে, ঠিক ডেঙ্গু জ্বরের আপনার যদি যখন ব্যথা হবে ঠিক এরকম ব্যথা হবে। আরেকটা বলি আমরা যে রেট্রো অরবিটাল পেইন। আমার চোখ, অরবিট মানে চোখ, রেট্রো মানে পিছনে, চোখের পিছনে আপনার এই যে এই পিছনের যে মাথার খুলি আছে অথবা চোখের ঠিক পিছনে ব্যথাটা হবে। এই 3টা ব্যথা আপনার থাকবে। এবং এই যে ব্রেকবোন ফিভার এবং রেট্রো অরবিটাল পেইন, এই 2টা ব্যথা সবচেয়ে বেশি আপনার অসহ্য এবং কষ্ট। এর পাশাপাশি আপনার কী হতে পারে, আপনার বমি হতে পারে, আপনার পাতলা পায়খানা হতে পারে, আপনার প্রস্রাবের সমস্যা হতে পারে, আপনার শরীরে লাল দানা বা র্যাশ হতে পারে, আপনার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত হতে পারে। আমাদের মেয়েদের ক্ষেত্রে যাদের পিরিয়ড চলমান, তাদের অন্য সময়ের চেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হবে। মেয়েদের ঋতুস্রাব হয়, সেই সময় স্বাভাবিকের চেয়ে অধিক বেশি রক্তক্ষরণ হবে। আমাদের হাতের তালু, পায়ের তালু, আমাদের চোখ, যে কোনো অন্য জায়গাতে আমাদের এরকম লাল দানা হতে পারে। তবে আমাদের একটু বলে রাখি যে ডেঙ্গু হচ্ছে আমাদের বাংলাদেশে 4টা ভ্যারিয়েন্ট আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। আর ভাইরাসের একটা মজার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে সে তার রূপ পরিবর্তন করতে পারে, বহুরূপী। আপনি আপনার জীবনে 4বার ডেঙ্গুতে সর্বোচ্চ 4বার আক্রান্ত হতে পারেন, যেহেতু ডেঙ্গুর জাত হচ্ছে 4টা, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। যখন আপনি এক ধরনের ডেঙ্গু দিয়ে আক্রান্ত হবেন, পরবর্তীতে আপনি হতে পারেন, কিন্তু তখন আপনি কখনোই ডেন 1 দিয়ে আক্রান্ত হবেন না, আপনি ডেন 2, 3 বা 4 দিয়ে হবেন। যখন আপনি 2 দিয়ে আক্রান্ত হবেন, আপনি 2 দিয়ে আর হবেন। এভাবে আপনি আপনার সারা সমগ্র জীবনে কমপক্ষে 4বার আক্রান্ত হতে পারেন। এটা একটা আমাদের জানার বিষয়। এখন আমরা যে পরীক্ষা নিরীক্ষা করব,
আমাদের বাংলাদেশে আমাদের উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে টেস্টগুলো প্রচলিত আছে, আমরা NS1 নামে একটা অ্যান্টিজেন পরীক্ষা করি এবং CBC পরীক্ষা করি। এগুলো আমাদের সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এবং সরকারি স্বাস্থ্যগুলোতে এই ডেঙ্গুর টেস্ট বর্তমানে ফ্রি ঘোষণা করা আছে। এবং উপজেলা এবং সরকারি হাসপাতাল বাদ দিয়ে প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, সেখানে সরকার নির্ধারিত যে রেট, আগে দেখতাম যে আমরা কোথাও 600 টাকা, কোথাও 1200 টাকা, কোথাও 1000 টাকা, মানে আমরা তো একটু অভ্যস্ত যে মানুষ যখন বিপদে পড়ে আমরা কিন্তু ব্যবসায় একটা ফায়দা নেই, তাই না? এটা আমাদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য। এই জন্য সরকার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একদম নির্ধারিত রেট করে দিয়েছেন 300 টাকা করে। CBC 400 টাকা, ডেঙ্গুর পরীক্ষা 300 টাকা, 700 টাকার মধ্যে আপনার প্রাইভেট প্রতিষ্ঠানে এটা হয়ে যাবে। যদি কেউ আপনার কাছে বেশি টাকা দাবি করে, আপনি তার বিরুদ্ধে টাকা জমা দিয়ে রসিদ না, তার বিরুদ্ধে মামলা করতে পারবেন যদি আপনার কাছে কেউ বেশি টাকা দাবি করে। আর হচ্ছে যে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমাদের জামালপুরে সবগুলো অ্যাভেলেবেল নাই। যেমন PCR পরীক্ষাটা হচ্ছে কনফার্ম ডেঙ্গু আপনার হয়েছেই কিনা, সেটা আমাদের জামালপুরে সরকারিভাবে সুযোগ নাই, প্রাইভেটে থাকলেও থাকতে পারবে বা ঢাকায় বিভাগীয় পর্যায়ে আছে। এখন আমরা জ্বর হলে কি করব এবং কোথায় যাব, এটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। জ্বরের প্রথম 3 দিন আপনার জ্বরের মাত্রা সবচেয়ে বেশি থাকবে। এই যে লক্ষণগুলো বললাম, জ্বরের মাত্রা অনেক বেশি, আমার ব্রেক বোন ফিভার, মনে হবে যে আমাকে একদম হাড্ডি ভেঙে গেছে, অনেক বেশি ব্যথা এবং চোখের পিছনে ব্যথা। এই 3 দিন আমার অনেক বেশি কষ্ট হবে। তৃতীয় থেকে ষষ্ঠ দিন, এই দিনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। কারণ কি, আপনার প্রথম জ্বরের গ্রাফটা উপরে উঠবে, এটা গিয়ে চতুর্থ দিন থেকে নামতে শুরু করবে, ষষ্ঠ দিন পর্যন্ত একটা নামার মতো একটা থাকবে। এই সময় আমরা সাধারণ মানুষ মনে করি যে আমাদের তো জ্বর ভালো হয়ে গেছে, আমি মনে সুস্থ হয়ে গেছে, আমি এখন অফিসে যাই বা আমি আমার কাজে যাই, স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই, যেহেতু আমি এখন খাওয়া দাওয়া করতে পারতেছি, আমার মধ্যে ক্লান্তি বোধ নাই, দুর্বলতা নাই। কিন্তু এই সময়টা সবচেয়ে একটা ডেঙ্গু রোগের জন্য ভয়ঙ্কর সময়, কারণ এই সময়ে তার প্লাজমা লিকেজ হয়। এই সময়ে তার বেশি শরীরে পানি শূন্যতা হয়, তার রক্ত রস থেকে, প্লাজমা থেকে পানিটা বাইরে চলে আসে। এই সময় তার প্লাটলেট কাউন্ট কমে। এই সময় তার ভিতরে দিন টানা ব্লিডিং হয়, চোখে ব্লিডিং হয়, মুখে ব্লিডিং হয়, আমাদের ভিতরে যত অন্যান্য ইন্টারনাল অর্গান আছে সেখানে ব্লিডিং হয়। আপনারা শুনে থাকবেন যে তার ডেঙ্গু হয়েছে, সে ICUতে আছে। এটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ডেঙ্গু। হেমোরেজ মানে হচ্ছে আপনার ভিতরে রক্তক্ষরণ। এই হেমোরেজিক ডেঙ্গু, ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম যা পায়, এই সবগুলো সমস্যা আমাদের তৃতীয় থেকে ষষ্ঠ দিনে হয়। সপ্তম দিন থেকে আমরা মোটামুটি, যদি আমরা আমাদের শরীর এবং আমার চিকিৎসা নিয়ে যদি এই সময়টুকু আমরা পার করতে পারি, তাহলে সপ্তম দিন থেকে আমরা মোটামুটি একটা রিকভারি ফেজে চলে যাই।